ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। উন্নয়নকালে সহযোগিতা চাইবে সরকার। ষড়যন্ত্র মোকাবেলা করেই প্রতিষ্ঠা হবে জনগণের সরকার, বলছে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার দাবি। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন বদিউল আলম মজুমদার। বিতর্কিত ভোটের কারিগরদের বিচারের পরামর্শ। এবং কাল খুলবে সব পোশাক কারখানা, আন্দোলন হলেই বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম সফর। এ সফরে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা। এর আগে সকালে মার্কিন ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটির। এই সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। অর্থের প্রয়োজন আছে, তবে ভ্যাট বাড়ানোর পক্ষে নয় অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, প্রয়োজনে বৈদেশিক ঋণ নেওয়া হলেও তা হবে বেছে বেছে। অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে থাকছে। গেল 16 বছরের স্বৈরশাসনে নাজুক অবস্থায় এসে পৌঁছেছে দেশের অর্থনীতি। উন্নয়নের নামে যথেচ্ছা খরচে বেড়েছে বৈদেশিক ঋণ। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনসমূহের উপর আলোচনা সভায় অর্থ উপদেষ্টা দেশে অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রত্যক্ষ কর থেকে আয় বাড়ানোর কথা বলেন। একই সাথে বলেন, দরিদ্র সাধারণ মানুষের উপর চাপ কমাতে চায় সরকার। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে। রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে। আমরা এটা চাই না। অর্থনীতিকে ঠিক করতে প্রয়োজনে বৈদেশিক কৌশলগত সাহায্যের পাশাপাশি ঋণ নেয়ার কথাও জানান তিনি। তবে বেছে বেছেই নেওয়া হবে এই ঋণ। একই সাথে বর্তমান সময়ে ব্যাংক এবং রাজস্ব খাত সংস্কার প্রধান 2টি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থে সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলি করতে হবে। ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফুল আজিম বলেন, কর আদায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় নয়। রাজস্ব কর্মকর্তাদের প্রতি ভয় ভীতি প্রদর্শনের সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানান তিনি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। দেশের অন্যান্য সকল খাতের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের দাবি তুলছেন এই বিভাগে কর্মরত কর্মকর্তারা। চাইছেন কাজের নির্ভয় পরিবেশ এবং স্বায়ত্তশাসন। একই সাথে পরোক্ষ করের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সাংস্কৃতিক স্থান সহ সুফি মাজারের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার বিরুদ্ধে
কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলো নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানায়। বার্তায় আরও জানানো হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেওয়া হয়। দেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হলেও ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ভাতার ব্যবস্থা করার দাবিও জানান তিনি। নিয়াজ মাহমুদকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয় দলের নেতাকর্মী সহ নিহতদের স্বজন ও আহতরা। শহীদ স্মরণে ১ মিনিটের নীরবতা আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু সভার আনুষ্ঠানিকতা। আন্দোলনে আহতদের চাওয়া, নিহতদের পরিবার সহ ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বিচার করতে হবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার। যারা শহীদ হয়েছে এই পরিবারের পাশে যেন সরকারিভাবে সবাই সহযোগিতা করে এবং যারা আহত হয়েছে এদেরকেও যেন ভালো উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়। এখন আর নেতারা জানান, যে কোনো মূল্যে নতুন বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। রক্ত দিয়ে যারা আজকে এই নতুন স্বাধীনতা আনলো, আমরা যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত না করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্মরণ সভায় সংহতি জানাতে আসা নেতারা বলেন, প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হলেও গণহত্যার বিচার করতে হবে। ১৬ বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। আন্দোলনে হতাহতদের সহায়তা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধুগণ বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও চক্রান্তের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে সবাইকে। হয়তো স্বাধীন হয়েছি, এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। হায়নারা এখনো আক্রমণের জন্য লুকিয়ে আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রতিহত করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয়, তাহলে দলটিকে ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, যারা ডামি নির্বাচনে সাহায্য করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। আলিমুজ্জামান সাফনকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। শনিবার রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। অথবা গণপরিষদ গঠন করা। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে দলটিকে ছাড়া জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে এই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়,
তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি। কমিশনে বসে ডামি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রোববার থেকে সব গার্মেন্টস কারখানা খুলবে। কোথাও আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী সেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। শনিবার বিজিএমইএ ভবনে চলমান পরিস্থিতি নিয়ে শিল্প মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা। চলমান অস্থিরতায় ভারতের হাত রয়েছে জানিয়ে শিল্প রক্ষায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান উপদেষ্টারা। আরও জানাচ্ছেন শিউলি রায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন দাবিতে উত্তাল সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প এলাকা। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ব্যাঘাত হচ্ছে উৎপাদন। দফায় দফায় বৈঠক আর সেনাবাহিনী মোতায়েন করেও বন্ধ করা যায়নি নাশকতা। এমন পরিস্থিতিতে পোশাক কারখানা খোলা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ সহ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন 3 উপদেষ্টা। দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয় রোববার থেকে সব কারখানা খুলবে। আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যদি এভাবেই চলে তাহলে তাদেরকে টেরর অ্যাক্ট ছাড়া দ্বিতীয় রাস্তা নাই। সো আমি উপদেষ্টা মহোদয়ের কাছে রিকোয়েস্ট করব, এই একটা অ্যাসুরেন্স গ্যারান্টি দরকার। একটা কমিটি হয়েছে, কমিটি তার কাজ করবে, সেই সময় পর্যন্ত যেন কোনো ফ্যাক্টরি কোনো বন্ধ না করতে হয়। আর যদি এভাবে আসে ঢোকে তাহলে আমাদের মালিকদের সবার দাবি টেরর রাখে, তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। চলমান অস্থিরতার জন্য ভারতের ইন্ধন দেখেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শ্রমিকদের সমস্যা সমাধানের সেল গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে কাজে ফেরার আহ্বান জানান তিনি। শ্রমিক, মালিক, সরকার, আরো যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সংঘাত হলে তৃতীয় শক্তি লাভবান হবে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বেতন ভাতা পরিশোধ সহ যৌক্তিক দাবি পূরণে কাজ করছে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে তাদের লাভ হবে। যৌথ বাহিনী কারখানা নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল মঈন খান। যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকব এবং আমরা এই আমাদের কাজ করে যাব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 106 জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া 3 জনের 2 জন ঢাকা দক্ষিণ এবং অপরজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 548 জন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত হয়েছে 18,589 জন। ডেঙ্গু নিধনে এডিস মশা নিয়ন্ত্রণ এবং মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধ করতে এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় রাজনৈতিক পরিচয় আছে এমন কেউ স্থান পাবে না জাতীয় নাগরিক কমিটিতে। সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি স্বনামে কোনো কার্যক্রম পরিচালনা করেনি। গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ভেঙে দেয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ওয়েবসাইট তৈরি করে সদস্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন নেতারা। বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই। সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে
একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো বাদ, মতবাদ, দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা আইন বিষয়ক সেল আমরা গঠন করেছি, যে আইন বিষয়ক সেল এই যে সময়টাতে যারা আহত হলেন, যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে যারা মামলা করতে চান তারা আমাদের এই আইন সেলের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই সঠিক ঘটনার ভিত্তিতে মামলা হোক, যারা প্রকৃত অপরাধী তাদেরকেই মামলায় যেন আসামি করা হয়। রাজধানীর আশুলিয়া থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসসের খান জ্যোতিকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয় শাফিকে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। বৈরী আবহাওয়ায় পড়ে নোয়াখালী ও কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি নৌরুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ছোট নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দেয় এর প্রভাব। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া। চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি হলেও সকাল থেকে হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় 30 মিলিমিটার। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন বন্দর নগরীর বাসিন্দারা। ঢাকাটা অনেক বৃষ্টি চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন একটু পর হইতেছে, আমরা রাস্তায় নেমছি। এর কারণে অবস্থা অনেক খারাপ, আমাদের ব্যবসা হচ্ছে না, এখানে আমরা অনেক কষ্টে আছি। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লাইটার জাহাজ চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জেলা ভোলার জনজীবন। গেল 24 ঘন্টায় জেলায় 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট নৌযানকে। আমরা তো দিন আনি দিন খাই, এরকম বৃষ্টি নামলে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খামো? বর্ষার জন্য বেরোইতেছি না, এই যে বাচ্চার ওষুধ আনবো, ইঞ্জেকশন আমরা আনতে পারতেছি না, এই সমস্যা। সকাল পর্যন্ত বৃষ্টি তো ভাইয়া, এখন কি জানি আমার যাত্রীও কম, গাড়িও চা দিতে না, কারেন্ট কুরেন্ট নাই। শুক্রবার রাত থেকে নোয়াখালীতে টানা বৃষ্টি চলে। এতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে অবনতির সংখ্যা জেলার বন্যা পরিস্থিতি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানি একসময় নেমে গেছিল, এখন আবার অনেক পানি আবার উঠেছে, এখন হাতি আসতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। স্মরণকালের ভয়াবহ বন্যার 1 মাস যেতে না যেতেই লক্ষ্মীপুরে ফের টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি চরমে। মোবাইলে চার্জ নাই, একটা জায়গাতে যোগাযোগ করব সে সিস্টেমটাও নাই বৃষ্টির কারণে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের 8 জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব রুটে ছোট নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে BIWTA। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে পাহাড় ধসে নিহতদের পরিবারকে সহায়তা করা হয়েছে জানিয়ে পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের
ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় পানি আর বাড়েনি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জলাবদ্ধতার কারণে রান্নাবান্না বন্ধ থাকায় হাজার হাজার মানুষ এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। সবার গরতে পানি ঢুকিয়ে এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কি হতে গড় থাকতে পারছে না, গরু চল সবগুলো আশ্রয়কেন্দ্র দিয়েছি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি, বিশেষ করে হলুদিয়ার বিভিন্ন এলাকা, জালিয়াবাড়ঙের আপনার বিশাল এলাকা, রাজা পালং, আপনার রত্না পালংয়ের কিছু অংশ, পালংকালিতেও কিছু অংশ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য তেমন কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গত 2 দিনের বৃষ্টির কারণে আমার এলাকার প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। যেসব মানুষ গত কালকে থেকে না খেয়ে আছে তাদের কাছে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে পাহাড় ধসে নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। এদিকে ভারী বর্ষণের মাঝে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি জল কপাট ফের খুলে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় 6টার দিকে হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় 108.55 ফুট MSL এর ওঠায় জল কপাট খুলে দেওয়া হয়। হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 ফুট MSL। হ্রদের পানি বাড়ায় প্লাবিত হয় তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি এলাকার কয়েক হাজার মানুষ। পরিস্থিতি উত্তরণে বাঁধের গেট খুলে দেয় কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ। হ্রদে পর্যাপ্ত পানি থাকায় 5টি ইউনিট চালু রেখে 212 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই জলবিদ্যুৎ কেন্দ্রে।